সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই দেখছেন সুগন্ধা টেলিভিশনের পক্ষ থেকে আমি দীপক সেন আপনাদের সাথেই রয়েছি। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন সমসাময়িক আলোচনা অনুষ্ঠানে আজকের আমাদের মাঝে যিনি অতিথি হিসেবে রয়েছেন, খান বিল্ডার্স অ্যান্ড হাউজিংয়ের যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের যিনি একজন সক্রিয় কর্মী, মহসিন খান বাশার। আমরা কথা বলছি মহসিন খান বাশার সাহেবের সাথে। জি ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ খুব ভালো রাখছেন। আপনাকে অভিনন্দন জানাচ্ছি সুগন্ধা টেলিভিশনের পক্ষ থেকে। তো আমরা আপনার কাছে জানতে চাইবো যে রাত পোহালেই কিন্তু সেই 16ই ডিসেম্বর অর্থাৎ 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আজকে অর্জিত বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আসলে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী হিসাবে এই দিনটি কিভাবে দেখছেন বা কিভাবে মূল্যায়ন করছেন? 1971 সালের 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীনতার সুফল কখনোই ভোগ করতে পারিনি। এর কারণ হচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগ দেশে যেভাবে অনৈতিক অত্যাচারগুলো করেছে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের জীবন। যেই জীবন নিয়ে শেখ হাসিনার ভাষাই বলতে হয় যে জীবন, মানুষের জীবন নিয়েই তারা সিনিমিনি সবচেয়ে বেশি করছে। যেই সিনিমিনি শব্দটা সবচেয়ে বেশি উচ্চারণ করতো শেখ হাসিনা, মানুষের জীবন নিয়েই সেই সিনিমিনি খেলছে। অর্থাৎ 1971 পরে এই 24-এর 5 তারিখের, এই যে আগস্টের 5 তারিখ যে আমরা স্বাধীনতা পেয়েছি, এখন আমরা এই স্বাধীনতার সুফল উপভোগ করতেছি। এর কারণ হচ্ছে, পৃথিবীর প্রত্যেকটা ভালো একটা দেশের পূর্ব শর্ত হয়েছে তার গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ যেভাবে নির্বাচনগুলো করেছে ইতিমধ্যে, তাতে স্বয়ং শেখ হাসিনা সহ সকল পার্লামেন্ট মেম্বার হয়েছিল সিজারে। এটা যদি আমি একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজে বলি, এটা কখনোই তারা নর্মাল ডেলিভারি হয় না তাদের কারো, সেটা শেখ হাসিনা হোক আর রুট লেভেলের একজন এমপি হোক। তো আমরা এখন যে স্বপ্ন দেখতেছি, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যেই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে সংস্কারের, সেটা আমি পড়েছি এবং দেখেছি। সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে বিশ্বের মধ্যে বাংলাদেশ হবে গণতান্ত্রিক একটি রোল মডেল, যেখানে ক্ষুধা, দারিদ্র্য সব কিছু মিলিয়ে এই দেশ, ওই আমরা যে কথাটাই বারবার বলি যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের সোনার দেশ বাংলাদেশ, ওই রকম একটা বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। আর সেই আলোকে আমাদের বিএনপির অগণিত অসংখ্য নেতাকর্মী মাঠে সরিয়ে আছে, যারা রাত দিন জনাব তারেক রহমান চেয়ারম্যান সাহেবের নির্দেশে রাত দিন অক্লান্ত পরিশ্রম করতেছে। আমি একজন যুবদলের কর্মী হিসেবে আমি মনে করি যে আগামীর বাংলাদেশ হবে একটি বিশ্বের মধ্যে রোল মডেল হিসেবে পরিচিত হবে, একটি ভালো দেশ হিসেবে পরিচিত হবে, যেখানে হানাহানি মারামারি কাটবে না। এখন অনেকেই বলেন যে আওয়ামী লীগ যেভাবে দেশ চালাইছে, সেখানে তারা বিএনপিও সেভাবে করতে চায়। আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি এই 16 বছর যেভাবে আওয়ামী লীগ নৈরাজ্য করেছে, ওই পরে যদি ক্ষমতাচ্যুত হইতে, তাহলে আওয়ামী লীগ যদি ওই জায়গাটা থাকতো, তাহলে মিনিমাম এই দেশের প্রায় 20 লক্ষ মানুষ হত্যা করতো এক রাতে। যেইটা হত্যা হয় নাই বিএনপির নেতাকর্মীদের নির্দেশে, এইটার সকল জায়গায় একটি সেফটি জোন হিসেবে বাংলাদেশকে ইতিমধ্যেই বিএনপি প্রতিষ্ঠা করেছে। সেই আলোকে আমি বলতে পারি যে আগামীতে এই দেশটা হবে সোনার দেশ, সোনার বাংলাদেশ, যেটা ইতিমধ্যেই আমাদের দলীয় কর্মসূচির মাধ্যমে সকল জায়গায় ছড়িয়ে দিতেছে যে আমরা কোনো প্রতিশোধ বা প্রতিরোধে বিশ্বাসী। দীর্ঘ 15 বছর পরে হলো বা বাংলাদেশ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, আমরা বিশ্বাস করি। আপনি কি মনে করছেন? আমি মনে করি এই শুধুমাত্র বাক স্বাধীনতা না, আমরা সকল অর্থনৈতিক সুষম বন্টনের পথ দেখতেছি। শুধু বাক স্বাধীনতা না, আমরা এতদিন কথা বলতে পারি নাই, সাধারণ জনগণ কথা বলতে পারে নাই। আপনারা সবাই জানেন, আপনি সাংবাদিক হিসেবে না, সকল ব্যক্তি জানে যে দিনের ভোট রাতে হয়েছে। যেই স্বপ্নটা এখন কেউ দেখে না, এখন যদি তার কোনো অংশীদারিত্ব প্রতিনিধিত্ব করতে হয়, সেখানে অবশ্যই জনগণের সাথে সম্পৃক্ত হয়ে একজন নেতার নেতৃত্ব তৈরি করতে হবে। আদারওয়াইজ কোনোভাবেই এটা সম্ভব না। কারণ এতদিন ছিল পুলিশি রাষ্ট্র ব্যবস্থা,
যেখানে একজন, আমি তো নির্দ্বিধায় বলতে পারি যে আওয়ামী লীগের একজন কর্মীও কখনো স্বস্তিতে ছিল না যতটা স্বস্তিতে ছিল পুলিশ। এইটার হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়া, রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই চলবে। আমি 5ই বিশ্বাস করি। আগস্টের পর থেকে যেভাবে বিএনপি বিভিন্ন দখল বাণিজ্য করেছে, আসলে এটা তো সেই আওয়ামী লীগের যেভাবে দখল বাণিজ্য করে বিএনপি তাই করেছে বলে আপনি কি মনে করছেন? দেখেন, আমি একটা কথা বলি, ইংরেজিতে একটা কথা আছে, দ্য গ্রাস ইজ গ্রিনার ফ্রেন্ডস অফ আদার সাইড। সব সময় বেড়ার ওই পাশের গাছটা সবুজ মনে হইবে। সেটা হচ্ছে বিএনপি এখন যদি কিছু না করে, তারপরেও একটা গোষ্ঠী সবসময় চাইবে বিএনপির ঘাড়ে দোষ চাপাইয়া দেশটাকে অস্থির করতে। সেই রকমের একটা প্রোপাগান্ডা তারা সব সময় ছড়িয়ে যাচ্ছে। আসলে আপনি খোঁজ নিয়ে দেখেন, স্পেসিফিক কেউ বলতে পারবে না। যদি তাই হইতো তাহলে হিন্দুদের মন্দির, মাদ্রাসার হুজুররা, বিএনপির কর্মীরা পাহারা দিত না, স্ট্যান্ডগুলো ওইভাবে পাহারা দিত না। সকল জায়গায় তারা একটা অর্থনৈতিক সুষম বন্টন, যেটা আবারও বলি যে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নির্দেশেই এই রকমের কোনো নৈরাজ্য যাতে না হয়, ইতিমধ্যে সেটার ঘোষণা আসছে। অনেক বহিষ্কার দেখছেন আপনি, যেটা ইতিপূর্বে কখনো দেখেন নাই। এই এত বছরে কিন্তু এত বহিষ্কার দেখেন নাই। যদি কোথাও কোনো ত্রুটি দেখা দেয়, সাথে সাথে তাকে দল থেকে বের করে দিতেছে। এর মাধ্যমে একটা বার্তা দিতে চাচ্ছে যে আমাদের এই দেশে আওয়ামী লীগ যেটা করছে সেটা কখনো করবে না। আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি পুলিশকে খুশি করতে চাই না, কিন্তু বর্তমান যিনি আইজি, ওনার একটা কথা শুনছি যে যদি থানা আমাদের কথায় চলতে হয় তাহলে আগের লোকগুলো দোষ করছে কি। এটা দিয়ে মনে করি যে উনি ওনার কর্তৃত্ব ফিরে পেয়েছে। পুলিশই যে একটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে যে কাজগুলা, ওনার এই সত্তা বা পুলিশের সত্তা, সেনাবাহিনীর সত্তা, র্যাবের সত্তা তারা ফিরে পেয়েছে। তাহলে দলের মধ্যে বিভাজন কেন? তাহলে বিএনপি হচ্ছে সমুদ্রের মতো একটা বড় দল।